দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাবে বিদ্যুতের চাহিদা কমে গেছে 4000 মেগাওয়াট। অলস বসিয়ে রাখতে হচ্ছে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। লকডাউনের মাঝে কাজে যোগ দিতে না পারলেও 60% বেতন পাবেন তৈরি পোশাক শ্রমিকরা। ছাঁটাই না করার পরামর্শ শ্রমমন্ত্রীর। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেলে ভেন্টিলেটর উৎপাদনে যাবে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। চাহিদা অনুযায়ী সরবরাহ করার আশাবাদ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার প্রাদুর্ভাবে দেশে বিদ্যুতের চাহিদা 4000 মেগাওয়াটের মতো কমে গেছে। ফলে সক্ষমতা থাকার পরও উৎপাদন না করে অলস বসিয়ে রাখতে হচ্ছে বড় বিনিয়োগে গড়ে তোলা বিদ্যুৎ কেন্দ্রগুলো। সেই সঙ্গে বাড়ছে ভাড়া বাবদ খরচও। এমন অবস্থায় লোকসান কমাতে সরকারকে তুলনামূলক সাশ্রয়ী কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সৌরভ রহমানের রিপোর্ট। এপ্রিল থেকে জুলাই অর্থাৎ গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে সবচেয়ে বেশি। গেল বছর এই সময়ে সর্বোচ্চ চাহিদা উঠেছিল 13,000 মেগাওয়াটে। এবছর রমজান থাকায় আর গেল এক বছরে নতুন আরও 30 লাখ সংযোগ যুক্ত হওয়ায় এবার গ্রীষ্মে চাহিদা আগের বছরের চেয়ে অন্তত 1000 মেগাওয়াট বাড়বে বলে আশা ছিল বিদ্যুৎ বিভাগের। আমাদের প্রায় 14,000 মেগাওয়াটের মতো সর্বোচ্চ চাহিদা হওয়ার কথা, কিন্তু বিশ্বগ্রাসী করোনার ফলে আমাদের শিল্প এবং বাণিজ্যিক গ্রাহকদের যেহেতু চাহিদা এখন নাই, সেই কারণে আমরা এ পর্যন্ত আমাদের সর্বোচ্চ চাহিদা আমরা দেখেছি 10,000 মেগাওয়াটের কিছুটা বেশি। অর্থাৎ বিগত এক বছরে আমাদের প্রায় এই করোনা বৈশ্বিক যে মহামারী, করোনার ফলে আমাদের চাহিদা কমে গেছে প্রায় 4,000 মেগাওয়াট। হিসেব বলছে চলতি বছরের 10 থেকে 16 মার্চ পর্যন্ত দেশে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন ছিল 10,100 মেগাওয়াট। এপ্রিলে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে তা 7 ভাগের মতো কমে দাঁড়ায় 9,436 মেগাওয়াটে। অথচ সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 160টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা এখন 19,000 মেগাওয়াটের কিছু বেশি, যেখান থেকে দিনে সর্বোচ্চ 16,000 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন সম্ভব। সেই হিসেবে চাহিদার অভাবে এই মুহূর্তে প্রায় 6,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কোনো ব্যবহার হচ্ছে না। লকডাউনের কারণে সরকার আদায় করতে পারছে না বিদ্যুতের বিলও। বিক্রয় বাবদ যে অর্থ সেটা আমরা পাচ্ছি না। অন্যদিকে আমাদেরকে আমাদের যেসব আইপিপি বা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনকারী যে যারা আছে তাদেরকে পেমেন্ট করতে হয়, এবং যার ফলে এই যে বর্তমান যে অবস্থা, এটার আমাদের একটা অন্যান্য খাতের মধ্যেই কিন্তু আমাদের বিদ্যুৎ খাতে একটা লস অবশ্যই হবে। লিস্ট কস্ট পদ্ধতিতে প্লাস সিস্টেম স্টেবিলিটি যেটা আছে, সেই অর্থাৎ অনেক সময় কস্টের সাথে আবার সিস্টেমকে অ্যাডজাস্ট করার জন্য একটু মোর কস্টলি বিদ্যুৎ কেন্দ্র থেকে হয়তো চালাতে হয়। তো এগুলো ম্যানেজ করে অপটিমাম প্রোডাকশন যেটা, সেটাই করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে ভাড়াভিত্তিক বিদ্যুৎ বা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যত কম ব্যবহার করা যায়, কারণ এই সময় আমাদের অর্থ সাশ্রয় করা অত্যন্ত জরুরি। বিদ্যুৎ বিভাগ বলছে বর্তমানে যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার মধ্যে 6,500 মেগাওয়াটই আসছে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে। 2,500 মেগাওয়াটের চাহিদা মেটানো হচ্ছে কয়লা, কাপ্তের জলবিদ্যুৎ আর ভারত থেকে আমদানি করে। বাকি 1,000 মেগাওয়াট নেওয়া হচ্ছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এপ্রিলে যেসব পোশাক শ্রমিক অন্তত 20 দিন কারখানায় কাজ করেছেন তারা পুরো মাসের মজুরি পাবেন। যারা চলমান করোনায় প্রাদুর্ভাবের কারণে কাজে যোগ দিতে পারেননি তাদেরকে মজুরির 60% অর্থ দেওয়া হবে। বুধবার শ্রমভবনে পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। ঈদের আগে শ্রমিক ছাঁটাই কিংবা লে অফ ঘোষণা করা যাবে না বলেও জানিয়েছেন তিনি। বলেন, সচল কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, শ্রমিকদের জোর করে কাজে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে লে অফ বা বন্ধ থাকা কারখানার শ্রমিকদের 60% বেতন দেওয়ার প্রস্তাব দেয় মালিকপক্ষ। পবিত্র ঈদ উল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লে অফ ঘোষণা করা যাবে না। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছেন তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতার 60% পাবেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনের জন্য নমুনা ভেন্টিলেটর হস্তান্তর করবে ওয়ালটন। অনুমোদন পেলে চাহিদা অনুযায়ী ভেন্টিলেটর উৎপাদন ও সরবরাহ করতে পারবে বলে দাবি দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটির। করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন প্রতিষ্ঠান মেট্রোনিকের সহায়তায় ভেন্টিলেটর তৈরির সব প্রস্তুতি শেষ করে এনেছে ওয়ালটন। তবে এর দাম কেমন হবে তা এখনই জানায়নি প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা যত বাড়ছে, শ্বাসকষ্টজনিত চিকিৎসায় ব্যবহৃত ভেন্টিলেটরের চাহিদাও তত বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশের হাসপাতালগুলোতেও ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। সেই চাহিদা মেটাতে দেশেই জরুরি এই মেডিকেল যন্ত্রটি তৈরির উদ্যোগে যুক্ত হয়েছে সরকার এবং বেসরকারি খাত। মার্কিন প্রতিষ্ঠান মেট্রোনিকের সহায়তায় এরই মধ্যে ভেন্টিলেটর তৈরির সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি ওয়ালটন। আমাদের সাইড থেকে অলরেডি অলমোস্ট আমাদের কমপ্লিট, আমরা অলরেডি প্রোটোটাইপ তৈরি করে ফেলছি এবং সেটা আমরা আশা করতেছি আগামীকালের মধ্যেই ডিজিডিএ এর কাছে পাঠাবো অ্যাপ্রুভালের জন্য। যদি লোকাল যদি অ্যাপ্রুভালটা পেয়ে যাই, দেন আমরা মাস প্রোডাকশনে যেতে পারবো। হিসেব বলছে দেশের সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে 1250টি ভেন্টিলেটর রয়েছে, যদিও চিকিৎসকদের হিসেবে চাহিদা অন্তত 25,000। সেই চাহিদার পুরোটাই সরবরাহের সক্ষমতা আছে বলে জানিয়েছে ওয়ালটন। তাদের তৈরি 3 ধরনের ভেন্টিলেটর পরীক্ষা নিরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা পাঠানো হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। অনুমোদন পেলে শুরু হবে উৎপাদন। তবে এর দাম কেমন হতে পারে তা নিয়ে কিছু জানায়নি ওয়ালটনের এই কর্মকর্তা। এই প্রোডাক্টের সাথে আমরা কিন্তু মেট্রোনিক্স এর সাথে সরাসরি কোলাবোরেশনে আছি, তো সাপ্লাই চেইনটাও মেট্রোনিক্স থেকেই কন্ট্রোল করতেছে। এখন ওরা যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিতে পারবে এবং যে পরিমাণ আমাদের গভর্নমেন্টের দরকার, গভর্নমেন্ট থেকে আমাদের যে রিকোয়েস্ট আসবে সেই পরিমাণ আমরা করতে পারবো। আমাদের অ্যাবিলিটি বা প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে আমাদের কোনো ইস্যু নেই। প্রাইসটা এখন বলাটা টাফ হবে, বিকজ আপনার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যেহেতু যাচ্ছে, এখন যদি সেখানে কোনো প্রকার মিসম্যাচ হয় বা যদি তাদের স্ট্যান্ডার্ডের মধ্যে না পড়ে, সেটা আমাকে আবার চেঞ্জ করতে হবে, মানে আমার বিএমটাকে আবার মডিফাই করতে হবে। এই মডিফাই করার পরে আমরা কনফার্ম করতে পারবো যে প্রাইসিংটা কি হতে পারে। ওয়ালটন ছাড়াও মাই-1, বাংলাদেশ সেনাবাহিনী, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আইসিটি বিভাগের ইনোভেশন ল্যাব 18 ধরনের প্রোটোটাইপ তৈরি করছে বলে জানিয়েছে আইসিটি মন্ত্রণালয়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাস শনাক্তে দেশে প্রথম বেসরকারি ল্যাব চালু হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ল্যাবের উদ্বোধন করেন। এখন থেকে করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা নমুনা আর ঢাকায় পাঠাতে হবে না। গাজী গ্রুপ এই ল্যাবে অর্থায়ন করেছে। এখানে নমুনা শনাক্তের কিট সরবরাহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। বিনামূল্যে ও কম সময়ে এই ল্যাব থেকে নারায়ণগঞ্জবাসী পরীক্ষার ফলাফল জানতে পারবেন। আজকে এই পিসিআর ল্যাব এখানে স্থাপনের মাধ্যমে আমি মনে করি আমাদের যে রোগীর শনাক্তকরণ সেই সক্ষমতা বৃদ্ধি পেল এবং যার মাধ্যমে আমাদের রোগীকে আইসোলেশনে নেওয়া, চিকিৎসা দেওয়া সেই সক্ষমতা বৃদ্ধি পেল। নারায়ণগঞ্জকে ঢাকার উপর নির্ভরশীল, তখন আমরা চিন্তা করেছি না, আমরা ঢাকাতে নির্ভরশীল না হয় নারায়ণগঞ্জকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি, গাজী গ্রুপের উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি। এটা খুবই আশার কথা যে ইতিমধ্যে এই পিসিআর ল্যাব আসলে চালু হয়েছে, কার্যক্রম শুরু করেছে। আমাদের পক্ষ থেকে আমরা এই বিনামূল্যে এই পরীক্ষাগুলো করার জন্য যে কিট এবং কালেকশন কিট সেগুলো আমরা সরবরাহ করব। এদিকে করোনা টেস্টের পরিমাণ বৃদ্ধিতে আরও 3টি বেসরকারি হাসপাতালকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের করোনা টেস্ট করা সহজ হবে। বেসরকারি যে হাসপাতালগুলো ঢাকায় আছে তার মধ্যে আমরা 3টি হাসপাতালকে ইতিমধ্যে অনুমোদন দিয়েছি যে তারা পরীক্ষা করতে পারবে। আমরা তাদের পরীক্ষার যে নমুনা যা তারা পরীক্ষা করবেন সেগুলো আমরা সংযোজিত করব আগামীকাল থেকে, বা তারা যখন কাজ শুরু করবেন তখন থেকে। এখানে উল্লেখ করি, এই যে এভারকেয়ার হসপিটাল, স্কয়ার হসপিটাল এবং ইউনাইটেড হসপিটাল, তারা শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদেরই বা তাদের যে অন্তর্বিভাগের যে রোগী তাদের ক্ষেত্রেই তারা নমুনাটা পরীক্ষা করতে পারবেন। আমরা এখনো আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগের রোগীর অনুমতি দেই নাই, কারণ অনেক ক্ষেত্রে আমাদের ফলো আপের সমস্যা হতে পারে সেই জন্য। রাস্তার পাশের দোকান কিংবা নামি দামি রেস্টুরেন্ট নয়, চট্টগ্রামে ইফতার বাজার জমে উঠেছে অনলাইনে, হোম ডেলিভারিতে। যেখানে বজায় থাকছে সামাজিক দূরত্ব, ইফতারও পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। চট্টগ্রাম থেকে সঞ্জীব দে বাবুর ক্যামেরায় জানাচ্ছেন তাজুল ইসলাম। চট্টগ্রামের 2 নম্বর গেট, জিসি মোড়, চকবাজার এলাকার খাবারের দোকানগুলো রমজানের এই সময়ে মুখর থাকত ইফতারির জমজমাট বেচাকেনায়।
করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন, তবে হাইডআউট, টেরাকোটা ও হান্ডির মতো রেস্টুরেন্টগুলোতে তৈরি হচ্ছে বিরিয়ানি, ফিরনি, সাসলিক ও হালিম সহ নানা পদের মুখরোচক ইফতার আইটেম। এসব পেতে ক্রেতারা যোগাযোগ করছেন অনলাইনে, আর ফোনে চাহিদা মতো আইটেম পৌঁছেও যাচ্ছে ক্রেতাদের কাছে। আমি হোম সার্ভিস দিচ্ছি, হোম ডেলিভারি দিচ্ছি, এবং আমাদের যে অ্যাপসগুলো আছে পাঠাও বা সহজ যে ওইসব সব অ্যাপসের মাধ্যমে তারা পাবে, বাট ফোন করলেই নিয়ারার ডিস্টেন্সের মধ্যে যারা আছে তাদের বাসায় আমরা পৌঁছে দিচ্ছি। ফুডপান্ডা, ফুডফেক্স, পাঠাওয়ের মতো জনপ্রিয় ফুড ডেলিভারি রাইড সহ রেস্টুরেন্টগুলোর নিজেদের কর্মীরাও পৌঁছে দিচ্ছেন ইফতার আইটেম। এই জন্য খাবারের দাম না বাড়িয়ে মানের দিকেই নজর দিচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা। আমাদের দাম স্ট্যান্ডার্ড যেরকম ছিল সবসময় সেরকমই আছে, মোটামুটি রিজনেবলই বলা যায়, আর খুব স্বল্প পরিসরে আমরা করার চেষ্টা করেছি এটাকে। সামাজিক দূরত্ব মেনে চলার বিধান নিশ্চিত করতে এমন হোম ডেলিভারি একদিকে যেমন করোনা ঝুঁকি থেকে মুক্ত রাখছে, অন্যদিকে এবারের ইফতার বাজারেও যোগ করেছে নতুন মাত্রা। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। হাওরের 70% ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সুনামগঞ্জে হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন এবং ক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় একথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান, সুনামগঞ্জ জেলার ধান কাটার জন্য 44টি কম্বাইন হারভেস্টার মেশিন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 37টি মেশিন জেলায় পৌঁছেছে। কৃষকরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান মন্ত্রী। খরচার হাওরে ধান কেনার সময় তিনি আরও জানান, লটারির মাধ্যমে প্রকৃত কৃষক বাছাই শেষে অ্যাপ ব্যবহার করে ধান কেনা হবে। ইতিমধ্যেই সুনামগঞ্জের 75%-এরও বেশি জমির ধান কাটা হয়েছে। আবহাওয়াও খুব সহায়ক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহায় করেছেন। সারা হাওর এলাকায় এই মুহূর্তে 3,25,000 শ্রমিক কাজ করছে। হাওর এলাকায় ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার ধান কাটে এবং মারাই করে সুন্দর ধান বেরিয়ে আসে। সেই মেশিন একটির দাম 28 লক্ষ টাকা, সরকার এখানে 21 লক্ষ টাকা দিচ্ছে। করোনার প্রভাবে বিশ্বের মোট শ্রমজীবীর অর্ধেকই কাজ হারানোর ঝুঁকিতে পড়বেন বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। সংস্থাটি শ্রমশক্তির উপর করোনার প্রভাব নিয়ে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে বলছে, এতে কাজ হারাবেন অনানুষ্ঠানিক খাতের 160 কোটি কর্মী। And what we find and report in this monitor is that of the 2 billion informal workers of the world, about 1.6 billion have suffered massive damage to their ability to earn a living and to support themselves and their families because of the current COVID-19 crisis. Concretely, we've seen that in the first month of the crisis, that we estimate a drop of 60% in the income of informal workers around the world. That's the global average. And if you break it down regionally, well, Africa and the Americas are the hardest hit, and there the drop in informal economy incomes is in excess of 80%. করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় দেশে দেশে লকডাউন থেকে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। ইউরোপের বেশ কয়েকটি দেশ অর্থনৈতিক কার্যক্রম খুলে দিয়েছে, কেউ বা পরিকল্পনা করছে ধাপে ধাপে খুলে দেবার। এবার জানাবো সেই খবর। লকডাউনে থাকায় অনেক দিন চুল কাটানো হয় না, তাই তো এই বন্দি পরিস্থিতি হতে মুক্ত হওয়ার পরপরই সেলুনে ছুটে গেছেন সুইজারল্যান্ডের এই বাসিন্দা। সোমবার হতে দেশটির লকডাউন শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর গ্রাহকদের সাথে দেখা হওয়ায় আবেগ আপ্লুত অনেকেই। এটা খুব সুন্দর এবং আবেগী অভিজ্ঞতা, কারণ অনেক গ্রাহকই এই সময়ের অপেক্ষায় ছিল। আজ হতে আমরা আবারও ব্যবসা শুরু করলাম। এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ গ্রাহকদের সাথে অনেক দিনই আমাদের সামাজিক যোগাযোগ বন্ধ ছিল। তাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, তাই এতদিন পর তাদের দেখা পেয়ে বেশ ভালোই লাগছে। সুইজারল্যান্ডের মতো ইউরোপের দেশগুলো আবারও করোনার বন্দি জীবন থেকে ঘুরে দাঁড়াতে ধাপে ধাপে অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে। কেউ বা এরই মধ্যে তার প্রাথমিক বাস্তবায়নও শুরু করেছে। করোনা সংক্রমণ বন্ধ থাকায় 11 মে থেকে লকডাউন শিথিল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শুরুতে প্রাইমারি স্কুল, শপিং সেন্টার ও কালচারাল মিউজিয়াম খুলে দেওয়া হবে, তবে সামাজিক দূরত্বের শর্ত মানতে হবে সবাইকে। স্কুলের ক্লাস শুরু করা হবে খুবই কড়াকড়ি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। কোনো ক্লাসেই 15 জনের বেশি শিক্ষার্থী থাকবে না। এছাড়া শিক্ষক সহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে। মঙ্গলবার হতে লকডাউন আংশিক খুলে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডে।
এরপর কারখানা ও অফিস আদালতে কাজে ফিরেছেন দেশটির 4 লাখ মানুষ। যদিও দেশটির দোকানপাট ও রেস্টুরেন্টগুলো এখনো বন্ধ রেখেছে দেশটি। There is no widespread undetected community transmission in New Zealand. We have won that battle, but we must remain vigilant if we're to keep it that way. That includes safely returning more New Zealanders to work. লকডাউন শিথিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়াতেও। তবে সামাজিক দূরত্বের কড়াকড়ি থাকার পরও সব রেস্টুরেন্ট, সিনেমা হল, সেলুন এবং পার্লারগুলো চালু করায় রাজ্যটির গভর্নরের সমালোচনা বাড়ছে। মঙ্গলবার লকডাউন ধীরে ধীরে শিথিল করার কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। The schools are shut down for the remainder of the school year. Learning continues at home, distance learning and like, but we recognize there's no learning loss because of this disruption. We're concerned about that learning loss even into the summer. And so we are considering the prospect of an even earlier school year into the fall. করোনার আক্রমণে বিপর্যস্ত ইরানও কিছু কিছু স্থানে লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তবে সেটি নির্ভর করবে সামনের দিনে কোন স্থানগুলোতে সংক্রমণের পরিমাণ কমে আসে তার উপর। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।